নমস্কার, ফ্যান ফিকশন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন লেখক উজ্জ্বল মিত্রের সোনার গোপাল গল্পের প্রথম পর্ব। আজ আপনাদের জন্য থাকছে এই গল্পের দ্বিতীয় পর্ব। তবে এখনো যারা প্রথম পর্ব শুনে উঠতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। প্রথম পর্বে আমরা দেখতে পাই শীতলা পুজোর রাতে ঠাকুরতলায় শিখার জ্বলন্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সাথে পরের দিন এটাও শুনতে পাওয়া যায় যে ঠাকুরতলার জাগ্রত সোনার গোপালও নাকি চুরি গেছে। ঘটনাচক্রে সম্রাট জড়িয়ে যায় এই ব্যাপারে এবং নিজের কাঁধে তুলে নেয় চোর ধরার দায়িত্ব। যদিও এখনো জানা যায়নি যে শিখার মৃত্যু কি একটি দুর্ঘটনা নাকি তাকে খুন করা হয়েছে। যাই হোক, এবার দেখে নেওয়া যাক সম্রাট কিভাবে সেই চোরকে পাকড়াও করে আর শিখার মৃত্যুর রহস্যটাই বা কি। তাহলে এবার শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, উজ্জ্বল মিত্রের সোনার গোপাল গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের গল্প। ঠাকুরতলায় তখন কাসর ঘণ্টা বাজিয়ে ভোগারতি চলছে। ঠাকুর মশাই ভীষণ ব্যস্ত। শ্বশুর মশাই সেখানেই রয়ে গেলেন আর আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতেই পিঙ্কি আমাকে চেপে ধরল। সবটা খুলে বললাম ওকে। সব শোনার পর পিঙ্কি বলল, তাহলে কেসটা এই দাঁড়ালো যে চোর শিখাকে মেরে গোপাল নিয়ে লাফ মেরে ঠাকুরতলার ফোকর টোপকে পায়ে কাঁচ ঠোকার পর ল্যাংচাতে ল্যাংচাতে আমাদের বাড়ির পিছনের আম গাছটার তলা দিয়ে সেজ জেঠুর বাড়ির পিছনের পাঁচিল টোপকে ঢুকেছে। তারপর সামনের গেট খুলে বা পাঁচিল টোপকে রাস্তায় নেমে পালিয়েছে। আর তা না হলে শ্যামেদের বাড়ির পাশের সরু গলিটা দিয়ে ঢুকে বাথরুমের সাইড দিয়ে বেরিয়ে গেছে, তাই তো? এক্স্যাক্টলি। অথবা এও তো হতে পারে সেজ জেঠুর পাঁচিল টোপকে তার আর রাস্তায় যাওয়ার প্রয়োজনই হয়নি। মানে সে বাড়ির মধ্যেই থেকে গেছে। সেটা কি করে হয়? হয় অনেক কিছুই হয়। আরে হতেই তো পারে যে অপরাধী হয়তো ওই বাড়িরই কেউ। কি বলছো কি তুমি? আমি তো ভেবেছিলাম চোর বাইরের পাড়ার কেউ। এখন তো মনে হচ্ছে নিজেদের মধ্যে চেনাশোনা কেউ। এটা ভুলে গেলে চলবে না যে অপরাধী কিন্তু বেশ আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। হুবহু নকল একটা পিতলের গোপাল তৈরি করতে তার নিশ্চয়ই বেশ কিছুদিন সময় লেগেছে। অর্থাৎ সে মূর্তিটার A to Z খবর রাখে। সুতরাং অপরাধী আমাদের আপনজন কেউ হলে কিন্তু আশ্চর্য হইও না। তাহলে কি আর যাত্রাপাটির সঙ্গে কথা বলার দরকার আছে? অবশ্যই দরকার আছে। এ সবই তো আমার আন্দাজের কথা, জোরালো প্রমাণ তো কিছুই নেই। যাত্রা পার্টির মধ্যে প্রত্যক্ষদর্শী তো কেউ থাকতেই পারে। আরে হতে তো পারে ওদের মধ্যে কেউ সন্দেহজনক কিছু দেখেছে। তাছাড়া ওদেরকে সন্দেহের তালিকা থেকে একেবারে বাদ দিচ্ছ কেন তুমি? আমি কিন্তু একবারও বলিনি অপরাধী পরিচিত কেউ ছাড়া হতেই পারে না। একেবারে শিওর করে এখনো কিছুই বলা যাচ্ছে না। যাও তাহলে একবার ঘুরেই এসো যাত্রাপাটিদের গ্রাম থেকে। তারপর সন্ধ্যে 7টা নাগাদ আমরা 4 জন, অর্থাৎ রানা, গদাই, শ্বশুরমশাই আর আমি রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা হাইওয়ে ধরে যেন উড়ে চলেছি। তারপর নির্দিষ্ট একটা গলিতে একে একে ঢুকলাম। বুঝলাম একটা প্রত্যন্ত গ্রাম এলাকায় প্রবেশ করেছি। জিজ্ঞেস করলাম, এই জায়গাটার নাম কি? এটা বামনহাটার মধ্যে পড়ে। কিছুটা যাওয়ার পর একটা বাড়ির সামনে বাইক থামালেন শ্বশুরমশাই।
আমাদের আওয়াজ পেয়েই বোধহয় জ্বলন্ত টর্চ হাতে ঘরের দরজা খুলে একজন বেরিয়ে এলেন। আমরা বাইক থেকে নেমে ধীরে ধীরে বাড়ির উঠোনে প্রবেশ করলাম। আসেন আসেন আসেন। টর্চ নির্দেশ করে ভদ্রলোক আমাদের ঘরের ভেতরে যেতে অভ্যর্থনা জানালেন। সন্ধ্যের আগে শ্বশুরমশাই এনাকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আমরা আসছি। কিসের জন্য সেসব আর কিছু বলেননি, কাউকে কিছু জানাতেও বারণ করে দিয়েছিলেন। লোকটাকে ভালো করে লক্ষ্য করলাম। ইনি সেই দাঁত উঁচু টেরা লোক, অর্থাৎ যাত্রার পরিচালক। বসেন, আপনাদের জন্যই অপেক্ষা করতেছি। দাঁড়ান, একটু একটু চা করতে বলি, দাঁড়ান। ওসব দরকার নেই, আপনি বসুন হরিবাবু, কথা আছে। কথা না থাকলে কি আর এত দূর ঠেঙিয়ে ঠেঙিয়ে এই সময় আসেন? বলেন, আপনার ফোন পাওয়ার পর থেকে খুব টেনশনে আছি। আরে টেনশনের কিছু নেই, আপনি তো জানেন সকালে একটা ঘটনা ঘটে গেছে, সেই বিষয়ে আপনাদের একটু সহায়তা প্রয়োজন। বলেন, কি করতে পারি? আপনি করতে পারেন বলতে আপনাদের যাত্রার পুরো টিমটাকে কি পাওয়া যাবে যারা গিয়েছিল? সবাইকে এত রাতে? আসলে ব্যাপারটা হলো, আমাদের এখানে সবাই রাত 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। বুঝতেই তো পারছেন, গ্রাম গাঁয়ের ব্যাপার তো। বুঝতে পারছি কাকাবাবু, কিন্তু ব্যাপারটা যে খুব গুরুতর। মেয়েটার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, পুলিশই আসতে চাইছিল, আমরাই বারণ করলাম। জানেনই তো, পুলিশ ছুলে 36 খা। তাছাড়া 9টা তো এখনো বাজেইনি, সবাই মনে হয় জেগেই আছে। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি সবাইকে ডেকে আনি। হ্যাঁ। হরিবাবু বেরিয়ে গেলেন। মিনিট 5 পর একজন মধ্যবয়স্কা মহিলা একটা থালায় করে 4 কাপ চা নিয়ে ঢুকলেন। আমরা চা খেতে খেতে মিনিট 20-র মধ্যে হরিবাবু কয়েকজনকে নিয়ে হাজির হলেন। তারপর বললেন, কয়জনকে নিয়ে এলাম আর বাকিদের খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আশা করি চলে আসবে। শুনুন, আপনারা সবাই পাশের ঘরে অপেক্ষা করুন, আমি এক এক করে এই ঘরে ডেকে কথা বলবো। কিছুটা সময় লাগবে বই কি। আচ্ছা কাকাবাবু, বলছিলাম তার মধ্যে বাকিরা তো চলে আসবে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে বুঝিয়ে এসেছি। আচ্ছা, মোট কজন যাত্রাতে গিয়েছিলেন আপনারা? বাজনদার আর আমায় মিলে মোট 15 জন। বেশ। আচ্ছা, আপনি এবার পাশের ঘরে সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করুন। হরিবাবুর পেছন পেছন সবাই পাশের ঘরে চলে গেল। তারপর হরিবাবু এই ঘরে এলে আমি ইন্টারোগেশন শুরু করলাম। হরিবাবু, কত বছর এই কাজ করছেন? তা ধরেন প্রায় 10 বছর। আগে অভিনয় করতাম, এখন পরিচালনা করি আর কি। শুধু কি পরিচালনার কাজই করেন? না না, সারা বছর এ কাজ থাকে না, নিজস্ব জমি আছে, চাষবাস করি আর কি। আমাদের দলের বেশিরভাগ ছেলেই জমিতে চাষবাস করে। আচ্ছা বেশ। আজ ভোরে যখন ওই ঘটনাটা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? আপনাদের ওই ক্লাব ঘরেই তো ছিলাম। নীলকণ্ঠ বাবু আমাদের টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছিলেন। চেঁচামেচি শুনে আমরা বেরিয়ে ওসব অনাচেষ্টি ঘটনা দেখি আর কি। ভালো করে ভেবে বলুন তো, আপনাদের সব ছেলেরা ক্লাবেই ছিল তো? হ্যাঁ, সবাই ক্লাবেই ছিল। কি করে শিওর হচ্ছেন? আপনি তো হিসাব করে টাকা নিতে ব্যস্ত ছিলেন। সেই সময় যদি কেউ বাইরে থাকে, আপনার তো লক্ষ্য করার কথাই নয়। না না, মানে ঠিক আছে, বাদ দিন। এবার বলুন, একটা যাত্রাপালা অর্গানাইজ করে আপনারা কত টাকা পান? তা প্রায় 1010। 15 জনে 10,000? এই কাজ করে আপনাদের পোষায়? পোষায় না তো, টেরেস ফেরেস ভাড়া দিয়ে কিছুই থাকে না, কিন্তু করি শখে বাবু। তাছাড়া বহুদিন এই পেশায় আছি, আপনাদের মতো কয়েকটা কাজ ধরা বাঁধা রয়েছে। না করলে তো আপনারা আবার ছাড়বেন না, তাই উপায় না থাকলেও করতে হয়। বছরকার অনুষ্ঠান বলে কথা। আপনি কি জানেন আমাদের পুজোর গোপালটা চুরি হয়ে গেছে? মজা করতেছেন নাকি? কই, এমন কথা শুনিনি তো। আসলে কাউকে জানানো হয়নি। গোপালটা যে সোনার তৈরি ছিল সেটা জানেন তো?
সেটা জানি, কিন্তু কখন চুরি হলো? আপনারা থাকাকালীনই চুরি হয়েছে। যখন মেয়েটার গায়ে আগুন লাগলো ঠিক তখন। আপনি যদি কিছু জেনে থাকেন তো বলুন। আপনার দলের কেউ কি কিছু জানে? না, মনে হয় জানলে আমায় বলতো। তবু আপনি জিজ্ঞাসা করে নেন। তাহলে আপনি বলছেন আপনাদের কেউ এ কাজ করেনি, তাই তো? দেখেন বাবু, আমার দল নিয়ে আমি প্রায় 7 বছর আপনাদের ওখানে পালা করতেছি। আপনাদের সাথে আমার পরিচয় নেই। নীলকণ্ঠবাবু জানেন আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়ার লোক, সংসার ঠিক মতো চলে না। তবু গ্যারান্টি দিতেছি আমাদের কেউ চুরি করেনি। গ্রামের লোক হলে কি হবে, সবাই খুব সৎ আর সরল সাদাসিধে। না খেতে পেয়ে মরে গেলেও কেউ বিশ্বাসঘাতকতা করবে না। আপনি মিছে মিছে আমাদের সন্দেহ করতেছেন। দেখুন হরিবাবু, আপনি কিন্তু ভুল করছেন। আমি আপনাদের কিন্তু সন্দেহ করছি না, শুধু জিজ্ঞেস করছি কিছু জানেন কিনা। আপনি তো বললেন আমাদের মধ্যে কেউ চুরি করেছে কিনা। শুনুন, পুলিশ এলে অন্যভাবে জিজ্ঞেস করতো, থানায় টেনে নিয়ে যেত। ওদের ধৈর্য কম, হয়তো মারধরও করতো। সেই তুলনায় কি অনেক ভালোভাবে জিজ্ঞেস করছি না? আচ্ছা, আপনার পা দুটো একটু তুলুন তো দেখি। আপনার পায়ের তলাটা একটু দেখব, সামান্য উঁচু করলেই হবে। খুব অবাক হলেও নীরবে নির্দেশ পালন করলেন হরিবাবু। আমি মুখ নিচু করে ওর পায়ের গোড়ালি দুটো নিরীক্ষণ করি। না, পুরনো কয়েকটা দাগ ছাড়া টাটকা কোনো ক্ষতচিহ্ন নেই সেখানে। ঠিক আছে, পাটা নামিয়ে নিন। আচ্ছা, আপনাদের মধ্যে কারোর পায়ে চোট টোট লেগেছে কিনা বলতে পারবেন? বা কেটে ফেটে গেছে কিনা? না, সেরকম কিছু হয়নি তো। আচ্ছা, এখন তাহলে আপনি যেতে পারেন। দরকার হলে আবার আপনাকে ডাকবো। ও ঘর থেকে এক একজন করে পাঠিয়ে দিন তো। আর হ্যাঁ, চুরির ব্যাপারটা আপাতত কাউকে জানাবেন না, কেমন? হরিবাবু মাথা নেড়ে উঠে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে গেলেন। পরের জনকে জেরা করার জন্য রেডি হলাম। রাতের সঙ্গে গরমও বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিচ্ছে টেনশন। এদিকে তাড়াতাড়ি কাজটাও সারতে হবে। এক এক করে যাত্রা পার্টিদের বাকি 14 জনকে জেরা করলাম। প্রশ্ন করতে করতেই প্রত্যেকের দুপা ভালো করে চেক করলাম। একজনের পায়ে চোট ধরা পড়ল ঠিকই, কিন্তু সেটা ডান পায়ের টোয়ে। তদন্তের হিসেব অনুযায়ী বাঁ পায়ে গোড়ালিতে কারো চোট বা আঘাত দেখতে পেলাম না। জেরার মুখে একজন বাদে সবাই হরিবাবুর মতো একই রকম উত্তর দিল। শুধু একটি ছেলে ঘরে আসার পর থেকে অস্বাভাবিক আচরণ করছিল। ছেলেটির নাম বিনু। কিছু জিজ্ঞেস করার আগেই সে কেমন যেন কাঁপছিল, মুখেও চাপা আতঙ্কের ছাপ। সন্দেহ হওয়ায় আমি চেপে ধরলাম। প্রথমটায় সে কিছুই বলতে চায় না। নানা রকম ভয় টয় দেখানোর পর অবশেষে বিনু মুখটা খুলল। সবাই যখন ক্লাবে পেমেন্ট নিচ্ছিল, আমি তখন ক্লাবের দোতলায় ছাদে গিয়েছিলাম ধূমপান করতে। সেই সময় একটা শব্দ শুনতে পাই ক্লাবের পেছনে কলপারের দিকে। সেদিকে তাকিয়ে একজনকে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে দেখি। তার হাতে একটা ব্যাগ মতন ছিল। আর হ্যাঁ, মনে পড়েছে, লোকটির মাথার পেছনে চুলে ঝুঁটি বাঁধা ছিল। মাথায় ঝুঁটি মানে পনিটেল? আচ্ছা বিনু, এইসব কথা কাউকে জানাওনি কেন? জানিয়েছিলাম তো। কাকে? হরিদাকে। হরিদা সব শুনে বলে কাউকে কিছু বলার দরকার নেই, তাহলে আমি নিজেই ফেঁসে যেতে পারি। ভয়ে আর আমি কাউকে কিছু বলিনি। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, তুমি লোকটার মুখ দেখতে পেয়েছিলে? না, অত উঁচু থেকে স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছিল না। তাছাড়া ওদিকটায় খুব অন্ধকার ছিল। লোকটার পরনে কি ছিল সেটা বলতে পারবে? অন্ধকারে যতদূর মনে হলো পাঞ্জাবি পরেছিল। লোকটা কোন দিকে গেল? লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে সোজা গিয়ে বাঁদিকে একটা বাড়ির পাঁচিল ডিঙালো। আর ঠিক তখনই নিচে চেঁচামেচি শুনে আমি দৌড়ে নেমে এলাম। হরিদাকে ছাদ থেকে দেখার ব্যাপারটা কখন বললে তুমি? নিচে এসে আগুন লাগার ঘটনা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তখনই বলা উচিত মনে করে হরিদাকে একা সাইডে নিয়ে বললাম।
হরিদা আমাকে একদম চুপ করে থাকতে বলল। আমার মাথায় কাজ করছিল না বাবু, বিশ্বাস করুন। আচ্ছা বিনু, একটু ভেবে বলতে পারবে তোমাদের মধ্যে কে কে স্পোর্টস শু পরে যাত্রায় গিয়েছিলে? সেটা আবার কি জিনিস? আরে ওই যে পা ঢাকা সাদা রঙের খেলার জুতোগুলো হয় না? কি যে বলেন বাবু, আমরা হাওয়ায় চপ্পল পরা মানুষ, খুব বেশি হলে ওই চামড়া চটি। বুঝেছি। আচ্ছা তুমি এখন যাও, তবে শোনো, ভবিষ্যতে তোমাকে সাক্ষী হিসেবে দরকার হতে পারে, তখন যেন এসব আবার গোপন করো না। আমি ফেঁসে যাব না তো বাবু? বাড়িতে আমার বয়স্ক মা বাবা আর একটা ছোট বোন আছে, আমার কিছু হয়ে গেলে? আরে কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি, নিজেকে সামলাও। আর হ্যাঁ, এই সম্পর্কে এখন আর কাউকে কিছু বলার দরকার নেই। বিনু চলে গেল। সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে হরিবাবুকে ফের ডেকে পাঠালাম। ওনাকে বুঝিয়ে দিলাম বেশি শিয়ানাগিরি ভালো না। বিনুর ব্যাপারটা চেপে গিয়ে মোটেই ভালো কাজ করেননি উনি। আমাদের এখানকার কাজ আপাতত শেষ। রাত প্রায় 11টা বাজে। নতুন পাওয়া সূত্রগুলো নিয়ে চিন্তা করতে করতে মাঝরাতে পাড়ায় ফিরলাম। কিন্তু একটা মুশকিল হয়ে গেছে। গদাইরা মূর্তি চুরির ব্যাপারটা জেনে ফেলেছে। বারণ করা সত্ত্বেও বিনুরা বাইরের ঘরে বসে মূর্তির কথা আলোচনা করছিল। তখনই শুনে ফেলে ওরা। শুনে তো ওরা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। এত বছর পুজো হচ্ছে, এমন সৃষ্টি ছাড়া ঘটনা ওদের লাইফে প্রথম। ফেরার সময় যদিও শ্বশুরমশাই ওদের অনুরোধ করলেন আপাতত ব্যাপারটা গোপন রাখার জন্য। তারপর ওরা যখন শুনল আমি মূর্তিটা উদ্ধারের জন্য খুব চেষ্টা করছি, আমায় রিকোয়েস্ট করলো ওরা পুজো শেষ হওয়ার আগে যেন মূর্তিটা উদ্ধার করে দিই। কেন জানি না, ওদের দৃঢ় বিশ্বাস আমিই পারবো। আমি ওদের ধৈর্য ধরতে বললাম। আর একটা জিনিস ভালো করে খোঁজ নিতে বললাম, কারোর পায়ে রিসেন্ট কোনো আঘাত লেগেছে কিনা। খোঁজ পেলে আমায় যেন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। ঠাকুরতলায় এসে দেখি 24 প্রহর নাম সংকীর্তন চলছে। একঘেয়ে গান, হারমোনিয়াম আর করতালের সুর। বাড়ি ঢুকে দেখলাম পিঙ্কি জেগেই ছিল। হাত মুখ ধুয়ে এলে ও আমাদের খেতে দিল। খাওয়া হলে অ্যাসিস্ট্যান্টের সাথে তদন্ত নিয়ে আলোচনায় বসলাম। প্রথমেই সব খুঁটিয়ে বললাম ওকে। আর 2 দিন হাতে আছে। টেনশন হচ্ছে রীতিমতো। পারবো তো মূর্তিটা উদ্ধার করতে? তাহলে বামনঘাটায় গিয়ে কাজ হয়েছে বলো? হ্যাঁ নিশ্চয়ই, সে তো হয়েছে। কতগুলো ইম্পর্টেন্ট ক্লু পেলাম বলো তো। হ্যাঁ, 1 নম্বর চোরের পা খুঁড়িয়ে হাঁটা, 2 নম্বর মাথায় পনিটেল, আর 3 নম্বর চোরের পরনে ছিল স্পোর্টস শু আর সঙ্গে পাঞ্জাবি। আরে আর একটা ক্লু বাদ গেল তো। কোনটা বলো তো? চোর পাঁচিল টপকে তোমার সেজ জেঠুর বাড়িতে ঢুকেছে, শ্যামদের বাড়ির দিকে যায়নি। অথচ শ্যামদের বাড়ি ঢুকলে পাঁচিল টপকাতে হয় না, পাশ থেকে গলে গেলেই হয়। তাহলে ওখান থেকে না গিয়ে চোর পাঁচিল টপকালো কেন? কিন্তু সেটা জানতে গেলে যে তোমার সেজ জেঠুর বাড়ি যেতে হবে আমাকে। তুমি সেজ জেঠুর বাড়ি যাবে? ওদের সাথে তো আমাদের তেমন বনিবনা নেই, তুমি তো জানো। আরে জানি জানি, তবে কারণটা কখনো জানা হয়নি। আরে শুধু আমাদের সাথে না, সবার সাথেই ওদের সম্পর্ক খারাপ। আসলে আমাদের সেজ জেঠি না একটু অন্য রকম, অহংকারী, বদমেজাজি। ওদের 1 মেয়ে আর 1 ছেলে, তাদের স্বভাবও মায়ের মতো। মেয়েটার বিয়ে হয়ে গেছে, অথচ শ্বশুর বাড়িতে থাকে না, বরের সঙ্গে ঝগড়া করে চলে এসেছে। আর ছেলেটা তো একটা মস্তান, যত সব আজে বাজে ফালতু ছেলেদের সাথে মিশে নেশা করে। আমরা যখন অনেক ছোট তখন কি একটা ব্যাপার নিয়ে বাবার সঙ্গে ওদের ঝামেলা হয়। আমি তখন অত বুঝতাম না। শুনেছি সেই ঝামেলায় নাকি মেশিন পিস্তলও বের হয়েছিল। সেই থেকে ওদের কিছুতে আর আমরা যাই না, আমাদেরও কোনো কিছুতে ওরা আসে না। জেঠু তবুও রাস্তায় দেখা হলে আমাদের সাথে কথা বলে, কিন্তু ছেলেটা একেবারে অমানুষ। আচ্ছা পিঙ্কি, আমি দেখেছি ওকে।
বোধহয় দেখেছো, বিরাট লম্বা চওড়া ফিগার, মাথায় বড় বড় চুল। তাহলে তো অবশ্যই একবার দেখা করতেই হবে। আরে না না, তুমি যা ভাবছো তা নয়। পনিটেল বাঁধার মতো বড় চুল না, ওই যাকে বলে ঝাঁকড়া চুল, তাই। আচ্ছা, কিন্তু আমাকে তো তদন্তের স্বার্থে যেতেই হবে ওদের বাড়িতে। রানা বা গদাইকে নিয়ে না হয় চলে যাব, কিন্তু তার আগে আমাকে ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে হবে একবার। চোখ বুঝলাম। বাইরে তখন ভোরের আলো ফুটেছে, গরমটাও একটু কমেছে। ঠাকুরতলার নন স্টপ কীর্তনের সঙ্গে পাখিরাও তাদের প্রাতকালীন কীর্তন গাইতে শুরু করেছে। ঘুম ভাঙতেই দেখলাম 7:21 বাজে। উঠে পড়লাম। তারপর সকাল সকাল প্রাতরাশ সেরে পরিকল্পনা মতো পুজোয় বেরোনোর আগে এসে ঠাকুরমশাইকে পাকড়াও করেছি। এরপর কাজে ব্যস্ত হয়ে পড়লে আর কথা বলা যাবে না। আমার সঙ্গে এসেছেন শ্বশুরমশাই। কিশলয় সঙ্গ থেকে সামান্য দূরে ঠাকুরমশাই হরিহর চাটুর্যের বাড়ি। বছর 50-এর সাত্ত্বিক ব্রাহ্মণ ভদ্রলোক, নির্ঝঞ্ঝাট বিপত্নিক। কপালে চন্দনের রসকলি, মাথায় কাঁধ পর্যন্ত লম্বা কাঁচাপাকা চুল। ছোট 2 কামরার ঘরে একমাত্র ছেলের সঙ্গে থাকেন ঠাকুরমশাই। বড় মেয়েকে অনেক দূরে ভালো ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছেন। ঘরে ঢুকে সৌজন্য বিনিময় সেরে অন্য কথা না বাড়িয়ে সোজাসুজি আসল কথায় এলাম। ঠাকুরমশাই, আপনি কখন বুঝলেন যে গোপালটা চুরি গেছে? গোপাল প্রতিষ্ঠার পরদিন সকালে ঠাকুরের নিত্য স্নানে জোগাড় করছিলাম। রোজ নিজের হাতে স্নান করাই, মন্দিরে নিয়ে যাই, নিয়ে আসি। তাই হাতে নিয়েই বুঝতে পারি ওটা আসল গোপাল নয়, হুবহু আসলটার মতোই। এমনি দেখে বোঝার উপায় নেই। বুক কেঁপে উঠেছিল আমার। ঠাকুর চুরি, এ তো ঘোর অনর্থ। বুঝতে পেরে কি করলেন? সঙ্গে সঙ্গে ছোট চৌধুরী মশাইকে ডাক পাঠালাম। সবাইকে তো জানানো যায় না, ওনাকে আড়ালে নিয়ে গিয়ে ব্যাপারটা বললাম। ছোট চৌধুরী মশাই অর্থাৎ আমার শ্বশুর মশাই মাথা নেড়ে বললেন, ঠাকুরদার কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হলো। মনটা এমনিতেই খারাপ ছিল। ভোরবেলা শিকার ওই কেসটা ঘটে গেছে, তার উপর গোপাল চুরি। আমি তো পুজো বন্ধ করে দিতে চাইছিলাম, ঠাকুরদা বারণ করলো তাই। হ্যাঁ, আমি ছোটদাকে মাথা ঠান্ডা করতে বললাম। সেই 35 বছর আগে আমার বাবার হাত থেকে আমি পুজোর দায়িত্ব পাই। বাবা ছিলেন এই পুজোর প্রথম পুরোহিত, আর আপনার পিতৃদেব বিষ্ণুপদ চৌধুরী ছিলেন এই পুজোর স্রষ্টা। তখন এইটা ছিল আপনাদের পারিবারিক পুজো। তখন পুজোটায় দুর্গাপুজোর মতোই জমজমক হতো। পাশাপাশি সমস্ত গ্রামের লোক অংশগ্রহণ করত। 42 বছরের এই পুজোতে কখনো এমন সৃষ্টি ছাড়া কাণ্ড ঘটেনি। মাঝপথে পুজো বন্ধ হওয়াটা ভীষণ খারাপ দেখায়। বললাম ঠাকুরের ওপর বিশ্বাস রাখতে, নিজের রক্ষা উনি নিজেই করবেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ঠাকুরমশাই, এই পুজোর কটা দিন বাদ দিয়ে গোপাল কোথায় থাকে? ওই যে কোনায় আমার পাথরের সিংহাসন দেখছেন, ওখানে। ওখানে লক্ষ্মী, গণেশ, মা কালীও আছে। রোজ পুজো হয় নিশ্চয়ই? রোজ। বছরে 365 দিন দুবেলা ঠাকুর পুজো পায়। সকাল সন্ধে নিজের হাতে করে আমি গোপালকে নিয়ে ঠাকুরতলায় মন্দিরে যাই। পুজো আরতি সেরে আবার ঘরে নিয়ে চলে আসি। কোনো দিন এর অন্যথা হয়নি। আর আপনি যদি কখনো অসুস্থ হন? 2-1 দিন আমি অসুস্থ থাকলে আমার ছেলে পুজো করে। ওকে আমি সব শিখিয়ে দিয়েছি। আমার অবর্তমানে ওকেই তো পুজোর দায়ভার গ্রহণ করতে হবে। শুনেছি গোপালটা নাকি কেউ একজন ডোনেট করেছেন। হ্যাঁ, বছর 10 আগে সেজ চৌধুরী মশাই অর্থাৎ আপনার সেজ খুড়শ্বশুর বৈকুণ্ঠ চন্দ্র চৌধুরী লটারি জিতে অনেক টাকা পান। তখন তিনি সম্পূর্ণ সোনা দিয়ে এই গোপালটি গড়িয়ে ক্লাব কমিটিকে দান করেন। আসল আর এই নকল গোপালটার মধ্যে কি কি পার্থক্য বুঝতে পারছেন? কারণ খালি চোখে তো আমরা কিছু বুঝতে পারছি না।
বললাম তো, এমনি দেখে কোনো পার্থক্য বোঝা যায় না। আকার, আকৃতি, গঠন সব একই রকম, শুধু একটাই পার্থক্য, আসলটা সোনার আর নকলটা পেতলের তৈরি। হাতে নিলে বোঝা যায়। ওজনটা সামান্য 19-20 হতেও পারে, এটা অবশ্য আমার আন্দাজ। তাহলে বলছেন তেমন কোনো পার্থক্যই নেই, তাই তো? যদিও সেটাই স্বাভাবিক, নয়তো সবাই তো বুঝতে পারতো এতক্ষণে। একেবারেই। দেখছেন না, কেউ চোখে দেখে ফারাক ধরতে পারছে না। সেটা ঠিক। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। যিনি মূর্তি বদলেছেন তিনি আসল মূর্তিটা বেশ কাছ থেকে সময় নিয়ে অবজার্ভ করেছেন, অথবা হাতে নিয়েও দেখেছেন। কিন্তু তা কি করে সম্ভব? এই পয়েন্টটা যেন কিছুতেই মেলাতে পারছি না। ঠাকুর মশাই বা তার বাড়ির লোক ছাড়া এরকম সুযোগ আর কার থাকতে পারে? ঠাকুর মশাই কি কাজটা করেছে? উনি কি এতটাই নির্বোধ? উনি কি জানেন না যে উনার উপরেই সন্দেহটা সবার আগে পড়বে? হঠাৎ ঠাকুর মশাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আচমকা প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুর মশাই, এখনকার বাজারে আসল গোপালটার কত দাম হবে বলতে পারেন? কি জানি, অত বড় মূর্তি, ওজনটাও কম নয়, অনেক দামি হবে। কি বলেন শ্রদ্ধা? হ্যাঁ, খুব কম হলেও 10 লাখ ধরতে পারো, বেশি ছাড়া কম না। গোপালের দাম সম্পর্কে আপনার নিজের কোনো আইডিয়া নেই ঠাকুর মশাই? কি হবে বাবা সব দাম দর জেনে? দেবতাকে পুজো আচ্চা করি, ব্যাস। দেবতার দাম দর হিসেব ওসব আমার আসে না। তাই নাকি? আপনি তো খুব নির্লোভ বলে মনে হচ্ছে। নির্লোভ না হলে কি আর এসব কাজ করা যায়? সকলে কত বিশ্বাস করে আমাকে গুরু দায়িত্ব দিয়েছে। আপনার ছেলেও কি আপনার মতোই নির্লোভ? শোনো জামাই বাবা, আমার বাবা আমাকে বলেছিলেন, লোভকে জয় করতে না পারলে কখনো বড় হতে পারবে না, কারো বিশ্বাস অর্জনও করতে পারবে না। সত্য আর বিশ্বাসই হলো সবচেয়ে বড়। একমাত্র সত্যের পথ অবলম্বন করেই স্বর্গ লাভ সম্ভব। আমি আমার ছেলেকেও এই শিক্ষাই দিয়েছি। কিন্তু সত্য আর বিশ্বাস দিয়ে কি সংসার চলে ঠাকুর মশাই? তার জন্য তো টাকা পয়সা প্রয়োজন নাকি? তুমি যাই বলো না কেন বাবা, ঠাকুর নিয়ে পালাবার হলে অনেক আগেই তা করতে পারতাম। সব থেকে বেশি সুযোগ আমারই ছিল, সেজন্য এই পুজোর দিনের অপেক্ষায় থাকার দরকার ছিল না। এই কথাগুলো আমার মাথায়ও এসেছে, তবুও যাচাই করে নিলাম। গোয়েন্দার কাছে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। ঠাকুর মশাই অন্য লোক দিয়েও তো চুরি করাতে পারেন, যাতে নিজের ওপর সন্দেহের খাড়া না পড়ে। আমি শেষ প্রশ্ন করলাম, ঠাকুর মশাই, গোপালটা কে চুরি করতে পারে বলে আপনার মনে হয়? তা বলতে পারবো না, তবে যেই করে থাকুক তার কখনো ভালো হবে না। দেখে নিও, ভগবানই তাকে শাস্তি দেবেন। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমার আরেকটি জিনিস যাচাই করা ছিল। আচমকা বললাম, আপনার পায়ের নিচে কি কেটে গেছে নাকি ঠাকুর মশাই? কই, কোথায়? বলে উনি দুপা তুলে দেখাতে লাগলেন। ভালো করে দেখে বললেন, না তো। ততক্ষণে আমার যা দেখার দেখা হয়ে গেছে। বললাম, আরে না না, আমি ভুল দেখেছি, আমায় ক্ষমা করবেন, অনেক কষ্ট দিলাম আপনাকে। আর সামান্য একটু কষ্ট দেব, আপনার ছেলেকে একটু ডেকে দিন, ওকে কটা প্রশ্ন করার আছে। পুরোহিত মশাই উঠে যাওয়ার পর ওনার ছেলে এ ঘরে এলো ভীত সন্ত্রস্ত হয়ে, এতটাই যে বসতে বললেও বসলো না, দাঁড়িয়েই সব প্রশ্নের জবাব দিল। বুঝলাম এতক্ষণ পাশের ঘর থেকে আমাদের সমস্ত কথা শুনেছে, তবে ওকে জেরা করে সেরকম গুরুত্বপূর্ণ কিছুই পেলাম না। যা জানলাম তা হলো ওর নাম প্রহ্লাদ, ছোটখাটো রোগাটে চেহারা, বয়স বেশি নয়, তবে 19-এ পা দিয়েছে, ক্লাস 12-এ পড়ে। সেদিন ও যদিও যাত্রা দেখতে যায়নি, ঘরেই শুয়েছিল। ভোরবেলা শিখার গায়ে আগুন লাগার পর চেঁচামেচিতে ঘুম ভেঙে গিয়ে সবার সঙ্গে সেও দেখতে গিয়েছিল। তারপর নাকি এমন ভয় পেয়ে বাড়ি ফিরেছে যে সারাদিন আর ঘর থেকেই বেরোয়নি।
প্রহ্লাদকে কিছুক্ষণ অ্যানালাইসিস করে বুঝলাম ছেলেটি প্রচণ্ড রকমের ভীতু, একটু যেন অতিরিক্তই। চুরি করতে গেলে ন্যূনতম যে সাহস লাগে সেটাও এর মধ্যে বোধহয় নেই। জীবনে কখনো স্পোর্টস শুও পড়েনি, পায়ে কোনো আঘাতের চিহ্নও নেই, মাথার চুলও লম্বা নয়, ছোট করে ছাটা। অবশ্য পরচুলা ইউজ করতেই পারে, কিন্তু প্রহ্লাদকে এই কেসে ক্লিনচিট দেওয়াই যায়। পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা শিখাদের বাড়ি চললাম। গতকাল ওর মায়ের সঙ্গে কথা বলতে পারিনি, গিয়ে দেখলাম উনি কথা বলার মতো অবস্থায় নেই। তবু তদন্তের খাতিরে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাসিমা, ওই ভোরবেলায় শিখা ঘর থেকে বেরিয়েছিল কেন বলতে পারবেন? যাত্রা দেখে তখন সবেমাত্র ঘরে এসেছিল মেয়েটা। আমি শুয়েই ছিলাম, একদম বুঝতেই পারিনি যে ওর মাথায় মরার ভূত ঘুরছে। ভাবলাম বোধহয় বাথরুমে যাচ্ছে, ওই বুঝলে কি আর বেরোতে দিতাম। ওনার কথায় বুঝলাম যে উনি মনে করেন যে ওনার মেয়ে আত্মহত্যা করেছে। শিখার মা আমার শ্বশুরের কাছে জানতে চাইলেন, আচ্ছা বাবা, মেয়েটাকে কখন ছাড়বে? তারপর তো অনেক কাজ আছে না। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আজ বিকেলে বডি ছাড়ার কথা, 5টার দিকে থানায় যাব। ঠিক আছে, এখন যাই, বিকেলে আসবো। শিখাদের বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরমশাই প্রশ্ন করলেন, এবার কোথায় যাবে? ভাবছি একটু নজেঠুর বাড়ি যাব। উনি তো এখনো কিছুই জানেন না, আর উনি কিন্তু পুজোর প্রেসিডেন্ট, ওনার ব্যাপারটা জানা প্রয়োজন। নদা শুনলেই চেঁচামেচি করবে, সেই জন্যই জানায়নি। ঠিক আছে, চলো দেখি নদা বাড়ি আছে কিনা। আচ্ছা বলছি, বিকেলে থানায় যাবার সময় আমাকে নিয়ে যাবেন কিন্তু। পোস্টমর্টম রিপোর্টটা জানা ভীষণ জরুরি। তোমার কি মনে হয় সম্রাট, রিপোর্টে আগুনে মৃত্যু ছাড়া অন্য কিছু বেরোবে? জানি না, তবে দেখা যাক না কি বলে। ও বাড়িতে গিয়ে দেখি শ্যাম কলতলায় বসে বাসন মাজছে, ওদিকে জেঠু বেরোবার জন্য রেডি হচ্ছে। অন্য ঘরে মাম্পি আর ওর বর টিভি দেখছে। জেঠিমাকে দেখতে পেলাম না। শ্বশুরমশাই চাপা গলায় জেঠুকে বললেন, দাদা একটু ছাদে এত কথা আছে। 3টে চেয়ার নিয়ে আমরা কদম গাছের ছায়ায় বসলাম। শ্বশুরমশাই চিলে কটার দরজাটা ভেজিয়ে দিলেন। আমরা কিছু বলতে যাওয়ার আগেই জেঠু বললেন, কাল রাতে তোরা কোথায় গিয়েছিলিস রে নীলু? হ্যাঁ, আমি কুমোর পাড়ায় যাব বলে ডাকতে গিয়ে দেখি তোরা কেউ নেই। ফোন করলাম, বলল লাইন বিজি, কেউ কিছু বলতেও পারলো না। গিয়েছিলি কুমারপাড়ায়? ঠাকুর হয়ে গেছে? অ্যাডভান্স দিয়ে এসেছিস তো? হ্যাঁ, সব দিয়ে এসেছি, কিন্তু তোরা কোথায় গিয়েছিলি বললি না তো। বলছি, তার আগে শোন। বলে মূর্তি চুরির ঘটনা আর আমাদের বামনহাটায় যাওয়ার কথা সংক্ষেপে জানালেন। শুনেই খেপে উঠলেন জেঠু। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। কবে থেকে বলছি গোপালের জন্য একটা পাহারা বসাতে, কেউ আমার কথা কানে নিলে তো। আমায় আগে জানাসনি কেন? হ্যাঁ, এখন কি হবে? আমার কথা কেউ পাত্তাই দিলি না, তাহলে এখন কি এই দুর্ভোগ পোহাতে হতো? আসলে ভেবেছিলাম ঠাকুর চুরি করার সাহস কারো হবে না, তাই পাহারা দেবার কথায় গুরুত্ব দিইনি। এখন দেখছি ভীষণ ভুল করেছি। সম্রাট চোর ধরার জন্য তদন্ত করছে দাদা। মূর্তি পাওয়া গেলে আমি আগে ইন্স্যুরেন্স করাবো, তারপর 24 ঘন্টা পাহারা বসাবো। কথা শুনে জেঠু আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তদন্তের কথাটা মনে হয় ওনার ঠিক বিশ্বাসই হচ্ছে না। তার প্রত্যয় জাগানোর জন্য বললাম, বলছি জেঠু, আমি কিন্তু কয়েকটা ক্লু পেয়েছি। চোর শিখাকে আঘাত করে মূর্তি পাল্টে নিয়ে ঠাকুরতলার পেছনের দেওয়ালের ফোকর টপকা থেকে পায়ে চোট পেয়েছে। আবার ওই অবস্থায় সেজ জেঠুর বাড়ির পাঁচিল টপকে ভেতরেও ঢুকেছে।
তুমি এসব প্রমাণ করতে পারবে? পারবে মূর্তি উদ্ধার করতে? আশা করছি পারবো, কিন্তু তার জন্য আপনাদের কিছু হেল্প করতে হবে আমায়। বলো বলো বলো, কি সাহায্য করতে হবে বলো। আমার দিক থেকে সব সময় দরজা খোলা পাবে। আমাকে একটু কষ্ট করে সেজ জেঠুর বাড়িতে একবার নিয়ে যেতে হবে। সেজদার বাড়ি? কিন্তু ও বাড়িতে তো আমরা কেউ যাই না, আর ওদের সাথে আমাদের অনেক দিনের পারিবারিক ঝামেলা। আমার কিন্তু বিশ্বাস আসল রহস্যের জট ওই বাড়িতেই রয়েছে। তাহলে তো যেতেই হবে। আচ্ছা আচ্ছা, এক কাজ করলে হয় না? ওই রানা বা গদায়ের সাথে তুমি বরং চলে যাও, কিন্তু ওরা যদি বাজে ব্যবহার করে তোমার সাথে? সে আমি ঠিক ম্যানেজ করে নেব, আমার ওপর ছেড়ে দিই। কিন্তু ওখানে না গেলে রহস্য সমাধান হবে কি করে? ঠিক আছে বাবা, যেটা ভালো বুঝো। হ্যাঁ আচ্ছা, বলছি থানায় কখন যাবি নীলু? হ্যাঁ, সকালে বড়বাবুকে ফোন করেছিলাম, 4:30 পর যেতে বলেছে। ঠিক আছে, তুই ওদিকটা সামলা বাবা, আর আমি পুজোর এদিকটা সামলাই। থানায় যাওয়ার আগে আমাকে কিন্তু ডাকিস অবশ্যই। আর বিকেলের দিকে সম্রাটকে সেজদার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিস, বুঝেছিস? জেঠুর বাড়ি থেকে বেরিয়ে আমার একটু ঠাকুরতলার দিকে যাওয়ার ইচ্ছে ছিল। যদি গদাই বা নানার দেখা পাই, ওরা যদি কোনো নতুন ইনফরমেশন দিতে পারে। কিন্তু শ্বশুর মশাই বাধা দিয়ে বললেন, স্নান খাওয়ার সময় হয়ে গেছে, পরে ধীরে সুস্থে যেও। দুপুরের খাওয়া সেরে আমি আর পিঙ্কি একান্তে বসলাম। সকালের ঘটনা পিঙ্কিকে বললাম। তাহলে সন্দেহের লিস্ট থেকে বাদ পড়লো ঠাকুরমশাই আর তার ছেলে, তাই তো? ছেলেটাকে বাদ দিতেই পারো, কিন্তু ঠাকুর মশাই কিন্তু এখনো বাদ পড়েননি। সে কি কারণ? কারণ অনেকগুলো। ফার্স্ট পয়েন্টেই ধরে নাও না, হরিহর চাটুর্যে মানুষটা যেন অতিরিক্ত সৎ আর ধর্মভীরু, আর সেটাই সন্দেহজনক। ওটা বাইরের মুখোশও তো হতে পারে। মুখোশের আড়ালে হয়তো লুকিয়ে আছে ভয়ঙ্কর ভণ্ড অসাধু একটা লোক। আজকাল ধর্মের আড়ালেই যত 2 নম্বরই কাজ হয় কিনা। একদম ঠিক। তারপর সেকেন্ড পয়েন্ট হলো, লোকটা হয়তো আমরা যতটা ভাবছি তার থেকেও বেশি চালাক। উনি ভালো করেই জানেন কিছু হলে সন্দেহের তীরটা ওনার দিকেই যাবে। সেই কারণে হয়তো ইনডিরেক্টলি অন্য কারোর মাধ্যমে মূর্তি সরিয়ে ফেলেছে। তাই আমি ওনাকে তালিকা থেকে পুরোপুরি বাদ দিতে কিন্তু পারছি না। তাই তো, দুটো পয়েন্টই বেশ জোরালো। আমি তো এতটা ভাবিনি। কিন্তু 3 নম্বর পয়েন্টটা ঠিক এসবের বিরুদ্ধে যাচ্ছে। সেটা হলো, উনি যদি মূর্তি চেঞ্জ করেই থাকেন, সেটা ডেকে বলতে যাবেন কেন? চেপে গেলেই তো পারতেন। কেউ তো আর এমনি দেখে বুঝতে পারতো না যে এই নকল মূর্তিটা পেতলের তৈরি। সেটাও তো ঠিক। কিন্তু আর 2 জন মানুষকে আমি এই লিস্ট থেকে বাদ দিয়েছি। কাকে কাকে? মিস্টার নীলকণ্ঠ চৌধুরী এবং বলরাম চৌধুরীকে। আবার শুরু করলে? তদন্তের স্বার্থে সবাইকে সন্দেহ করতে হয়, আর সবকিছু প্রমাণ দিয়ে যাচাই করতে হয়। এখানে যুক্তি আছে, তা হলো মূর্তি একমাত্র তারাই বদল করতে পারে যারা মূর্তিটা সম্বন্ধে বেশ ভালো রকম জানে, অথবা যার খুব কাছ থেকে জিনিসটা লক্ষ্য করার সুযোগ আছে। বাইরের কারোর পক্ষে এরকম হুবহু নকল মূর্তি তৈরি করা ইম্পসিবল। এই সুযোগটা সবচেয়ে বেশি আছে ঠাকুরমশাই আর তার পরিবারের। সেকেন্ড, তোমার বাবা বা জেঠুদের কেউ। আর একটা পয়েন্ট হলো মোটিভ। মোটিভ মানে কারণ, তাই তো? হ্যাঁ, সমস্ত অপরাধের একটা মোটিভ বা কারণ থাকে। যেমন অভাব, দারিদ্র, প্রতিশোধ, মনোরোগ, আরও অনেক রকম হতে পারে। এখানেও একটা আছে নিশ্চয়ই। অনেক চিন্তা ভাবনা করেও জেঠু আর বাবার যথেষ্ট মোটিভ কিছু পেলাম না। উপরন্তু ক্লাবের প্রেসিডেন্ট আর সেক্রেটারি হওয়ার কারণে তারা সবসময় ভীষণ ব্যস্ত। তাদের দম ফেলার সময়টা পর্যন্ত নেই। অতএব তারা সবসময়ই হাইলাইট থাকছে এবং কেউ না কেউ তাদের সঙ্গে থাকছে। গোপনে কাজ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এদিকে তারা দুজনেই স্পোর্টস শু পরেন, কিন্তু আমি তাদের জুতো রাখার জায়গাগুলো ভালো করে চেক করে দেখেছি।
তুমি জুতো রাখার জায়গাও ঘেটেছো? ঘেটেছি, তবে হাত দিয়ে নয়, চোখ দিয়ে। তবে দরকার পড়লে হাতও লাগাতাম। যাই হোক, আমি দেখলাম তাদের শুগুলো সবই পুরনো মডেলের। ক্লাবের কলতলায় যে ছাপ আমি দেখেছি সেটা একটা লেটেস্ট ডিজাইনের স্পোর্টস শুয়ের। তাছাড়া কারোর পায়েও চোট নেই। তাই সমস্ত দিক যাচাই করে আমি এই দুজনকে সন্দেহের লিস্ট থেকে বাদ দিয়েছি। এখন বাকি রয়েছে সেজ জেঠু। পিঙ্কি কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শ্যাম ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, কি রে, তোরা এখানে বসে কি করছিস? এই একটু গল্প করছি রে। ঠাকুরতলায় কিছু হয়েছে নাকি রে? কি বলতো? কখন? একদল তো নগর কীর্তনে বেরিয়েছে। আরে তা তো আমিও জানি, ওসব নয়। গোপাল টোপাল নিয়ে কিছু হয়েছে নাকি রে? আমি আর পিঙ্কি পরস্পরের মুখের দিকে তাকালাম। এই রে, গোপাল চুরির কথা শ্যাম জেনে গেল নাকি? প্রসঙ্গ চাপা দিতে পিঙ্কি বলে উঠল, কই, আমি তো কিছু জানি না। জানিস না নাকি বলতে চাইছিস না? এ মা, কি বলছিস তুই? ঠিকই বলেছি। আমাদের ছাদে তখন জামাইবাবুরা কিসের মিটিং করলো? আমি কিন্তু সব শুনেছি। তোমরা মূর্তি চুরির ব্যাপারে কিছু বলছিলে। ব্যাস, আর কি? গোপন কথাটি রইল না গোপনে। শ্যাম যখন শুনেই ফেলেছে, সবটা না বললে রাগ করবে, তাই আগা গোড়া সবটা বললাম। শোনার পর ওর মুখটা একটু প্রসন্ন হলো। তাই বলি, জামাইবাবু এবার পুজোর সময় দিচ্ছে না কেন? গতবার তো ঠাকুরানা থেকে মালসা সাজানো, সব কাজ করেছে। সবাই এই কথা বলছে জানিস। এত সব অলক্ষণে ঘটনা ঘটলে পুজোয় যায় কি করে বলতো? যা বলেছিস। কি হলো বলতো এবার? অস্বাভাবিক মৃত্যু, ঠাকুর চুরি। উফ, আর ভাল লাগছে না, বিশ্বাস কর। আর কদিন আছে রে পুজো? এই তো আজ কীর্তন শেষ হলো, এবার মটকা ভাঙা, কাল খিচুড়ি, রাতে রক্ষাকালী পুজো, আর পরদিন ভোরে বিসর্জন হয়ে এবছরকার মতো শেষ। তার মানে আর মাত্র 1.5 দিন। ধুর, মন খুলে যে একটু আনন্দ করব তার উপায় নেই। জামাইবাবু, তুমি আজ রাতের মধ্যেই চোরটা ধরো তো। তারপর আমি আর শ্বশুরমশাই গেলাম থানায়। থানায় বড়বাবু আমাদের খাতির করে বসালেন। শ্বশুরমশাই এবং বলরাম জেঠু ওনার বিশেষ পরিচিত। আমাদের সঙ্গে রানা এবং গদাই ছাড়া ক্লাবের সেক্রেটারি অরূপদা এবং আরও কয়েকজন এসেছে। পাড়া থেকে থানার দূরত্ব বেশি নয়, বাইকে দেখলাম মিনিট 10 মতো লাগে। কাগজপত্র সইটই করা এবং অন্যান্য প্রাথমিক নিয়মকানুনগুলো কমপ্লিট হওয়ার পর বড়বাবু মর্গ থেকে শিখার বডিটা নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। জেঠু সবাইকে নিয়ে উঠে গেলেন। মর্গ থেকে বডি রিলিজ করে সোজা পাড়ায় যাবেন, সেখান থেকে শ্মশানে। থানায় রয়ে গেলাম আমি আর শ্বশুরমশাই। একটু ফাঁকা হলে উনি বড়বাবুকে পোস্টমর্টম রিপোর্টটা দেখানোর জন্য রিকোয়েস্ট করলেন। বড়বাবু বললেন, দেখুন নীলকণ্ঠবাবু, একটু আগে রিপোর্ট এসছে, শুনলাম আনন্যাচারাল ডেথ। রিপোর্ট সিক্রেট ইনভেস্টিগেশনে পাঠাতে হবে, অন্য কাউকে দেখানোর অনুমতি নেই। শুধু আপনার সাথে আমার বহুদিনের রিলেশন আছে বলে আপনাকে দেখতে দিচ্ছি। দয়া করে বিষয়টা গোপনে রাখবেন, কেমন? কিন্তু কি ব্যাপার বলুন তো, আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাইছেন কেন? আমি জানতাম এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতেই হবে, তাই এর উত্তরে কি বলতে হবে শ্বশুর মশাইকে আগে থেকেই শিখিয়ে রেখেছিলাম। উনি আবার পরিচয় দিয়ে বললেন, আমার নিজের ধারণা এটা সাধারণ সুইসাইড কেস, কিন্তু সম্রাট প্রথম থেকেই বলছে এটা সুইসাইড বা দুর্ঘটনা নয়। এই নিয়ে ওর সাথে আমার মতবিরোধ। সেটা কনফার্ম করার জন্য জাস্ট আমাদের একটা ওই কৌতূহল বলতে পারেন, আর কিছু না। কৌতূহল? বুঝতে পেরেছি। ওকে ইয়াং ম্যান, কৌতূহল মিটিয়ে নিন। একটু বাদে একজন কনস্টেবল বড়বাবুর কথা মতো আমাদের শিখার রিপোর্টটা দিয়ে গেলেন। রিপোর্টটা দেখে আমি বেশ হতাশ হলাম। জীবনে প্রথমবার কোনো পোস্টমর্টম রিপোর্ট দেখলাম। এ সম্বন্ধে কোনো আইডিয়া আমার ছিল না। ইংরেজিতে লেখা হলেও দুর্বোধ্য সব শব্দে ভরা।
আগাগোড়া পড়েও তার অর্থ বিন্দু বিসর্গ উদ্ধার করতে পারলাম না। আমার অবস্থা দেখে বড়বাবু বললেন, কি কিছু বুঝতে পারছেন না তো? জানতাম। আপনারা এক কাজ করুন, ডক্টর দেবালয়ের সাথে কথা বলুন, উনি বডি অ্যানালাইজ করছেন। আমি বলে দিচ্ছি, উনি আপনাদের সব বুঝিয়ে দেবেন। আর আবারও বলছি, 5 কান করবেন না দয়া করে, তাহলে কিন্তু আমার চাকরিটা যাবে। আপনি নিশ্চিত থাকুন, কেউ জানবে না। তারপর আমরা ডক্টর দেবালয়ের সঙ্গে দেখা করলাম। উনি ফোন মারফত বড়বাবুর নির্দেশ পেয়ে সহজ করে বাংলায় বুঝিয়ে দিলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল গায়ে আগুন লেগে মৃত্যু, কিন্তু পরীক্ষা করে দেখলাম মৃত্যুটা হয়েছে আগুন লাগার আগেই, মাথায় চোট লেগে। আচ্ছা ডক্টর, মাথার কোন জায়গায় চোটটা লেগেছে? একদম মাথার মাঝখানে, যাকে ব্রহ্মতালু বলা হয়। নরম জায়গা, যেখানে সামান্য জোরে আঘাত লাগলেই মৃত্যু হতে পারে। মাথার চুলে আড়াল হয়েছিল বলে উপর থেকে আঘাতটা কেউ দেখতে পায়নি, আর রক্তও খুব একটা বেরোয়নি। আচ্ছা ডক্টর, কিরকম জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলে আপনার মনে হয়? এক্স্যাক্ট কিছু তো বলা যাবে না, তবে এটুকু বলতে পারি হালকা কোনো ধাতুর জিনিস দিয়ে মারা হয়েছে। হালকা বলছি এই কারণে, ভারী জিনিস দিয়ে মারলে ক্ষতস্থান আরো ডিপ হতো, রক্ত বেশি বেরোতো। ধাতুর জিনিস দিয়ে মারা হয়েছে বললেন কেন? অন্য কিছু দিয়েও তো হতে পারে। আমাদের স্পেশাল কিছু ফরেনসিক টেস্ট করতে হয়, ওই সব টেস্ট করলে অনুমান করা যায় কোন জিনিস দিয়ে আঘাত করা যেতে পারে। মৃত্যু হওয়ার কিছুক্ষণ পর আগুন লেগেছিল। বডির নিম্নাঙ্গের বেশিরভাগটা পুড়েছে, তবে উপরের অংশ, মুখ বাদ দিয়ে বিশেষ পড়েনি। তাই আমি ভালোভাবে পরীক্ষাও করতে পেরেছি। কিন্তু একটা কথা বলুন তো, আপনারা এত কিছু জানতে চাইছেন কেন? জাস্ট কিউরিসিটি। মেনি মেনি থ্যাঙ্কস ডক্টর। ডক্টর দেবালয় মৃদু ঘাড় নাড়লেন। পরিষ্কার বুঝলাম আমার কথাটা ওনার বিশ্বাস হয়নি, আর তাতে যদিও আমার কিছু যায় আসে না। বিদায় নেবার সময় বড়বাবু বললেন, কৌতূহল মিটেছে তো? চিন্তা করবেন না নীলকণ্ঠবাবু, ইনভেস্টিগেশনের দায়িত্ব পেয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের মিস্টার নায়ার। উনি অত্যন্ত এফিশিয়েন্ট এবং প্রফেশনাল অফিসার। আপাতত অন্য একটি কেসের তদন্তে ব্যস্ত আছেন। আপনার কেসটা যেহেতু আনন্যাচারাল, তাই 2-4 দিনের মধ্যে ইনভেস্টিগেশন শুরু করে দেবেন, চিন্তা নেই। বড়বাবুকে ধন্যবাদ জানিয়ে আমরা বেরিয়ে এলাম। সন্ধে তখন রাতের দিকে অগ্রসর হচ্ছে। আমাকে পেছনে বসিয়ে শ্বশুরমশাই বাইকে স্টার্ট দিলেন। পাড়ায় ঢুকে দেখলাম পুজোর দিনে কান্নাকাটি হবে বলে শিখার মৃতদেহ ঠাকুরতলার দিকে নেওয়া হয়নি। 3 রাস্তার মোড়ের কাছে সাইড করে গাড়িটা রাখা হয়েছে। রাস্তার অল্প আলোয় দেখতে পেলাম সাদা কাপড়ে ঢাকা মেয়েটা পরম শান্তিতে চিরনিদ্রায় শায়িত। ইহজগতের দায় দায়িত্ব থেকে সে মুক্তি পেয়েছে। গাড়ির কাছে শিখার মায়ের সঙ্গে আরও কয়েকজন ক্রন্দনরত। ধীরে ধীরে ভিড় বাড়ছিল। শ্বশুরমশাই বাইক থামালেন। এখানে এখন ওনার কাজ আছে। পেছন থেকে আমি নেমে পড়লাম। শোকের পরিবেশ আর ভালো লাগছিল না, তাই ওখানে না দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। কি হলো, কোথায় যাচ্ছ? পেছন থেকে চীনা গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেলাম। দেখলাম গদাই আর রানা আসছে। ওদের হাতে গামছা, অর্থাৎ শ্মশানে যাওয়ার জন্য রেডি। কোথাও না, আসলে কান্নাকাটি শোকতাপ দেখতে আর ভালো লাগছে না। শ্মশানে যাবে না জামাইবাবু? হ্যাঁ যাব ভাবছি। যাই, গামছাটা নিয়ে আসি। আর হ্যাঁ, তোমাদের যা বলেছিলাম খোঁজ নিয়েছো? মানে কারুর বাপায়ের গোড়ালির নিচে চোট লেগেছে কিনা? না, সেরকম কাউকে পেলাম না। গদাই হঠাৎ বলল, আমি একজনকে পেয়েছিলাম, কিন্তু তার বাপায়ের গোড়ালির ওপরের দিকটায় চোট, নিচে নয়। কার বলতো? আরে হালদার বাড়ির নরেন দাদু।
জিজ্ঞাসা করলাম কিভাবে লাগলো দাদু। বলল কাল বাথরুমে পড়ে গিয়ে পা মচকে গেছে। বয়স কত ভদ্রলোকের? বয়স তা 75-75 হবে। আমি চোখ বুজে একটু ভেবে নিলাম। 75-এর বুড়ো, পাঁচিল টপকানো, স্পর্শ, গোড়ালি নিচে কাটা, মচকানো, না, একটাও ম্যাচ করছে না। তাই আর সময় নষ্ট না করে বললাম, বলছি তোমরা এগোও, আমি গামছাটা নিয়ে আসছি। তারপর আমরা গেলাম শ্মশানে। সেখানেই শিখাকে আমরা চির বিদায় জানালাম আর প্রতিজ্ঞা করলাম এই শয়তানকে আমি খুঁজে বের করবই। তারপর আমরা ফিরে এলাম ঠাকুরতলায়। শ্মশান যাত্রীরা স্নান সেরে এসে একে একে সবাই হাজির হলে শুরু হলো অনুষ্ঠান। প্রথমে একটা মাটির কলসি বা মটকার মধ্যে দুধ, মিষ্টি, খেজুর, ফল ইত্যাদি ভরে বেশ খানিকটা উঁচুতে টাঙানো হলো। এরপর একটি ছোট ছেলে গোপাল সেজে সকলের ঘাড়ে চেপে মটকা পর্যন্ত পৌঁছালো। গোপাল বেশি ছেলেটি মটকা ভেঙে ফেলতেই খোল করতাল বাজানো সহযোগে শুরু হলো হরির লুট, অর্থাৎ বাতাসা ছড়ানো। সে এক হুড়োহুড়ি কাণ্ড। সবাই নাচতে নাচতে হরিধ্বনি দিচ্ছে আর বাতাসা কুড়োচ্ছে। সেই সঙ্গে একে অপরকে আবির মাখাচ্ছে। পিঙ্কি, শ্যাম, জিৎ, নীল কে যে কোথায় রয়েছে খুঁজেই পেলাম না। গায়ে মাথায় আবির মেখে ভূত সেজে ঘরে ফিরলাম। দ্বিতীয়বার চান করতে হলো আবার। ঘড়িতে দেখি 11টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু গদাই এখনো আসেনি। তৈরি হয়ে এসে আমাকে ডাকবে বলেছে ও। এদিকে ও আস্তে আস্তে আমি খেয়ে নিলাম। খাওয়া শেষে যখন হাত ধুচ্ছি, গদাই এসে ডাকলো। ও খাওয়া দাওয়া সেরেই এসেছে। সুতরাং আর দেরি না করে চললাম সেজ জেঠুর বাড়ির দিকে। সেজ জেঠুর বাড়ির গেটের সামনে যেতেই উল্টো দিকের রাস্তা থেকে একটা এনফিল্ড বাইক এসে সামনে ব্রেক কষল। হেডলাইটটা সোজা চোখে এসে পড়ায় আমি সরে দাঁড়ালাম। ঝাঁকড়া চুলওয়ালা লম্বা চওড়া একটি ছেলে বাইকে বসেই বলল, কি ব্যাপার গদাই? নাকে তীব্র অ্যালকোহলের গন্ধ এসে ঝাপটা মারল। আচ্ছা, এই তাহলে গনসা। আগে দেখেছে কি ঠিক মনে পড়ল না। এবার সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডাউটফুল গলায় প্রশ্ন করল, আমাদের বাড়ি এত রাতে? গদাই মরিয়া হয়ে গেট ঠেলে ভেতরে প্রবেশ করল। যাক, গনসা ফিরবে বলে গেটটা খোলাই ছিল ভাগ্যিস, নইলে যা অ্যাটিটিউড লক্ষ্য করলাম, ঢুকতে দিত কিনা সন্দেহ আছে। আমি ততক্ষণে গদাইয়ের পিছু নিয়েছি। গেটের পর এক ফালি উঠোন, তারপর সিঁড়ি। মুখ তুলে দেখলাম সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন সেজ জেঠু। কে, গদাই নাকি? হ্যাঁ কাকা, একটু এলাম। কি ব্যাপার এত রাতে? আবার কিছু হলো নাকি? না না, কিছু হয়নি। জামাইবাবুকে নিয়ে এসেছি একটু দরকারে। হাত জোর করে জেঠুকে নমস্কারের ভঙ্গি করলাম। এই প্রথম তার সাথে আমার মুখোমুখি সাক্ষাৎ। এতক্ষণে উনি আমায় লক্ষ্য করলেন। এ নীলুর জামাই? আরে এসো এসো, ভেতরে এসো। এতটা অভ্যর্থনা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। জেঠুর ব্যবহার তো দেখছি যথেষ্ট আন্তরিক। সবার মুখে শুনে শুনে আমি উল্টো ধারণাই করেছিলাম। আমরা সিঁড়ি দিয়ে উঠে কোলাপসিবল গেট পেরোলাম। জেঠু গলা তুলে বললেন, এই দেখো কে এসেছে। এত রাতে আবার কে এলো? নীলকণ্ঠের ছোট জামাই এসেছে। তা আমি কি করব? হ্যাঁ, কি করব? দূর থেকেই কণ্ঠাস্ত্রের এহেন ঝনঝনানি শুনে বুঝতে পারলাম এ বাড়িতে জামাই আদর তো দূরের কথা, অতিথি আপ্যায়নটুকুও জুটবে কিনা সন্দেহ আছে। থাক, আদর পেতে তো আর আমি এখানে আসিনি, আর আপ্যায়নের তুরাশাও করিনি। আমার কাজ মিটলেই হলো। কিভাবে শুরু করা যায় সেটাই ভাবছিলাম। ঠিক তখনই গনসা বাইক নিয়ে ভেতরে ঢুকলো এবং ঘর থেকে সজোরে গ্রেনেড বিস্ফোরণ হলো। কি করতে এসেছে এই মাঝরাতে? জেঠু এসে তড়িঘড়ি আমাদের পাশের একটা ঘরে নিয়ে গিয়ে ঘায়ে প্রলেপ দিলেন। বসো বাবা, কিছু মনে করো না। তোমার জেঠিমার শরীরটা খারাপ তো, তাই মেজাজটাও খিটখিটে হয়ে থাকে সারাক্ষণ। আরে না না, আমি কিছু মনে করিনি।
আসলে আমরাই অসময়ে এসে ডিস্টার্ব করলাম আপনাদের, কিন্তু না এসে যে উপায় ছিল না। এত রাতে বিশেষ কোনো দরকারেই যে এসেছো সেটা বুঝতে পারছি। ব্যস্ত হবেন না জেঠু, আপনি বসুন, একটু কথা আছে। আর চোখে লক্ষ্য করলাম দরজার পাশে ঘনশা কান খাড়া করে দাঁড়িয়ে আছে। আপনি কি জানেন জেঠু, ঠাকুরতলা থেকে সোনার গোপাল মূর্তিটা চুরি হয়ে গেছে? কি বলছো কি তুমি? হ্যাঁ কাকা, জামাইবাবু ঠিকই বলছে। কিন্তু একটু আগেও তো আমি প্যান্ডেলে মূর্তিটা দেখে এলাম। কখন চুরি হলো? যাত্রা যেদিন হলো সেই দিনই শেষ রাতে। তাহলে যেটা ঠাকুরতলায় রয়েছে সেটা কি? ওটা জেঠু একটা নকল পেতলের মূর্তি। মূর্তি চুরি হয়েছে 2 দিন হয়ে গেল, আর আমাকে জানানো হচ্ছে এখন? আসল ব্যাপারটা হলো চুরি যে হয়েছে সেটা কেউ টের পায়নি। পরে পুরোহিত মশাই মূর্তিটা হাতে নিয়ে বুঝতে পেরেছেন যে ওটা আসল নয়। নিজেদের কয়েকজন ছাড়া অন্য কাউকে ব্যাপারটা জানানো হয়নি জেঠু। বুঝতেই তো পারছেন, সবাই জেনে গেলে কি বিপদ হতো। পুজোটাই হয়তো বন্ধ হয়ে যেত। এরকম পাপ কাজটা করলো কে? সেটা জানারই তো চেষ্টা করছি জেঠু। জানার চেষ্টা করছো মানে? পুলিশে খবর দেওয়া হয়েছে? পুলিশের 18 মাসে বছর, জানোই তো কাকা। তাই জামাইবাবু তদন্ত করছে চোর ধরার জন্য। ও, জামাই বুঝি গোয়েন্দা? গোয়েন্দা হওয়া তো আর মুখের কথা নয়, আমি ওই একটু আধটু চেষ্টা করছি আর কি। তদন্ত করছো, ভালো কথা। চোর ধরতে পারবে তো? আশা করছি পারবো, কিন্তু তার জন্য আপনাদের হেল্প খুবই প্রয়োজন, এবং সেজন্যই এত রাতে আসা। বলো আমায় কি করতে হবে? কিছু করতে হবে না জেঠু, শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দিই। বেশ, করো প্রশ্ন, জানলে উত্তর দেব। আচ্ছা, আপনি তো মূর্তিটা ক্লাবে দান করেছিলেন, তাই তো? হ্যাঁ, সে অনেকদিন আগের কথা। একটা লটারিতে বেশ কিছু টাকা পেয়েছিলাম, না হলে সোনার মূর্তি দান করার মতো ক্ষমতা আমার ছিল না। কিরকম খরচ হয়েছিল, আর এখন মূর্তিটার দাম কেমন হতে পারে? প্রায় 10 বছর আগে ওটা তৈরি করতে খরচ হয়েছিল 9.5 লাখ টাকা। এখনকার মার্কেটে দাম হবে তাও কম করে 20-22 লাখ। না না, সোনার দাম যে হারে বেড়েছে আরো বেশি হবে। তা ধরো 25 লাখ টাকা তো হবেই। ও বাবা, সে তো প্রচুর টাকা। আচ্ছা, আপনি যে জুয়েলারি শপ থেকে ওটা বানিয়েছিলেন সেটার রসিদ বা কাগজপত্র নিশ্চয়ই আছে? হ্যাঁ আছে। ওটা আমাকে একটু দেখাতে পারবেন? দরকার হলে নিশ্চয়ই দেখাবো। এখন দেখবে? আরে না না, একটু পরে দেখালেও চলবে। আচ্ছা, এই মূর্তিটার কোনো ইন্স্যুরেন্স করা নেই কেন? তা কি করে বলবো, রেজিস্ট্রি অফিসে গিয়ে দানপত্র করে ক্লাবকে দিলাম। তারপর তারা কেন ইন্স্যুরেন্স করেনি তা বলতে পারবো না, তবে করা উচিত ছিল। আচ্ছা, মনে করে বলুন তো জেঠু, যাত্রার রাতে আপনি ঠাকুরতলায় অচেনা বা সন্দেহজনক কাউকে দেখেছেন কিনা? না, সেরকম তো কেউ নজরে পড়েনি। ঠিক ভেবে বলছেন তো? চুরি হবে জানলে ভালো করে নজর রাখতাম, তখন তো যাত্রার দিকে মন ছিল। ঠিক আছে, যাত্রা শেষ হওয়ার পর আপনি কোথায় ছিলেন? তখন আর থেকে কি করব, বাড়ি চলে এলাম, শুয়ে পড়লাম। আপনার ছেলে তখন কোথায় ছিল? নিজের ঘরে ঘুমোচ্ছিল। আপনি শিওর? হ্যাঁ, পুজো টুজোর ব্যাপারে ওর ইন্টারেস্ট খুবই কম। আচ্ছা, আপনাদের গেটে কি তখন লক করা ছিল, বলতে পারবেন? হ্যাঁ, আমি নিজের হাতে তালা দিয়েছিলাম, কিন্তু এসবের সাথে চুরির সম্পর্ক? জেঠু, সম্পর্ক আছে বলেই কিন্তু জিজ্ঞেস করছি কথাগুলো। চোর কিন্তু পিছন দিককার পাঁচিল টপকে আপনাদের বাড়ির মধ্যে ঢুকেছিল। বলো কি? হ্যাঁ, তার প্রমাণ আছে আমার কাছে, প্রত্যক্ষদর্শীও আছে। কিন্তু সে আমাদের বাড়ি ঢুকলো কেন? সেটা তো আমারও প্রশ্ন। দেখুন, চোর যদি রাস্তার দিকে যেতে চায় তবে সে কষ্ট করে আপনাদের পাঁচিল টপকাতে যাবে কেন?
রাস্তায় যাওয়ার সোজা পথ হলো জেঠুর বাথরুমের পাশ থেকে। তাই আমার মনে হয় চোর রাস্তায় যায়নি। তার মানে সে আপনাদের বাড়িতেই রয়ে গেছে। চোর আমাদের বাড়িতেই রয়ে গেছে? এরকম এরকম হাস্যকর কথা কেউ বিশ্বাস করবে? এদিকে দরজা দিয়ে গনসা ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, বাবা, তুমি বসে বসে এখানে ফালতু ফালতু কথা শুনছো, বের করে দিচ্ছ না কেন বাড়ি থেকে? দাঁড়া দাঁড়া, যাস না এত রাতে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আজে বাজে কথা বাদ দিয়ে তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। দেখুন জেঠু, আমি কোনোটাই আমার মন গড়া কথা বলছি না। যেটাকে আজে বাজে কথা বলছেন তার যথেষ্ট প্রমাণ। এই তোর প্রমাণের 108, বেরো এক্ষুনি, বেরিয়ে যা বাড়ি থেকে। গনসা যে এতটা আক্রমণাত্মক হয়ে উঠবে সেটা আমি ভাবতে পারিনি। এর জন্যই হয়তো সবাই আমাকে সাবধান করে দিয়েছিল। প্রচন্ড অপমানিত হলেও ধৈর্য হারালাম না। হয়তো গনসা ইচ্ছা করে এরকম করছে কেস বানচাল করে দেওয়ার জন্য, কিন্তু যেভাবেই হোক সত্যিটা আমায় জানতেই হবে। তুই আছিস বলে এখনো কিছু করিনি কথা, নাহলে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। একটা কোথাকার কে নাকে বাড়ির মধ্যে ঢুকে ফালতু ফালতু বকে যাচ্ছে। গণেশ, তুই ঘরে যা, আমি দেখছি। আমি এখান থেকে এক পাও নড়বো না। দেখো গণেশ, তুমি যতই গলাবাজি করো আর আমাকে তুই তুকারি করো না কেন, সত্যিটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না। তুমি যখন কিছু জানোই না তখন এত চেঁচাচ্ছ কেন? তুমি যদি সত্যি নির্দোষ হও আমাদের কোঅপারেট করো, আর তা না হলে চুপ করে আমাদের কাজ করতে দাও। এই যা তো, মূর্তি আমি নিয়েছি, কি করবি তুই? আমার বাবার দান করা জিনিস আমি নিয়েছি, তোর আবির কি? কিছু করার থাকলে নিয়ে নিস, যা। গনসার চিৎকার শুনে বাইরের বারান্দায় দুজন মহিলার আবির্ভাব ঘটল। একজন মনে হয় জেঠিমা হবেন, আর একজন টিনেজ সুন্দরী। জেঠুর মেয়ে কি হতে পারে? জেঠু তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা গণেশকে নিয়ে যাও তো এখান থেকে। রাত বিলেতে গিলে এসে চেঁচামেচি শুরু করেছে, বলছি তো আমি দেখছি। মহিলাটি গণেশকে ধরে টেনে নিয়ে যেতে থাকলে ও বাধা দিয়ে বলল, মা, তোমরা এর মধ্যে এসো না, যাও। তাহলে ইনি সেই মহামান্য জেঠিমা, যিনি আড়াল থেকে তখন বাক্যের বান, গোলা আর গ্রেনেড ছুটছিলেন। উনি বললেন, আমি জানতাম এই সব ওদের ষড়যন্ত্র, আমাদের জিনিস নিয়ে আমাদেরই পেঁচে ফেলার ধান্দা না। জেঠু আমার দিকে তাকিয়ে বললেন, তোমার আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো, দেখছই তো। জেঠু, আপনাদের বাড়ির পেছন দিককার পাঁচিলটা একটু দেখেই চলে যাব। চলো, আমি দেখিয়ে দিচ্ছি। জেঠু আগে আগে চললেন, গদাই আর আমি অনুসরণ করলাম তাকে। আর আমাদের পেছনে একটা শেকলবন্দি সারমেয়। গনসা তখনও রাগে গজগজ করছে। অবশেষে গিয়ে পৌঁছালাম জেঠুদের বাড়ির পাঁচিলটার সামনে। পাঁচিলটা আমার বুক হাইটের সমান। আমি মুখ উঁচু করে ওপারটা দেখে মিলিয়ে নিতে চাইলাম যে কালপিট কোন দিক থেকে এসে কোথায় টপকে ঢুকেছে। হালকা আলোয় দেখতে পেলাম ঠাকুরতলার পেছন দিকটা, এপাশে আমার শ্বশুরবাড়ির পেছন দিক, আর শ্যামদের ঘরের পাশের দিকটা ঠিক বাঁ পাশে। আমি হাত তুলে জেঠুকে দেখাতে থাকি, এদিকে ভালো করে লক্ষ্য করুন জেঠু, চোর ঠাকুরতলার ওই ফোকরটা টপকে পার হয়ে ওপারে পারুলদের টয়লেট এবং এপাশে আমার শ্বশুরবাড়ির পেছন থেকে এখানে এসে পাঁচিল টপকে আপনাদের বাড়ি ঢুকে পড়েছিল। তখন থেকে একই কথা বলে চলেছ, চোরটা তারপর গেল কোথায় সেটা বলো। সেটা তো আমিও জানি না, জানার জন্যই তো এখানে এসেছি। জানো না যখন, তাহলে আগে থেকে উল্টো পাল্টা কিছু বলো না। উত্তর না দিয়ে মনোযোগ সহকারে যে কোনো একটা ক্লু খুঁজতে লাগলাম। লক্ষ্য করলাম এদিকটা এবাড়ির বাথরুম টয়লেটের দিক। লাইট খুবই কম। মোবাইলের টর্চটা জ্বালিয়ে নিয়ে এদিক ওদিক ভালো করে অবজার্ভ করতে লাগলাম। হঠাৎ একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করল। ফুট 10 দূরে পাঁচিল এবং ঘরের দেওয়ালের মাঝামাঝি স্থানে একটা নোংরার গাদা। এক পাটি স্পোর্টস শুয়ের মতো কি যেন সেখানে কাত হয়ে পড়ে আছে।
মোবাইলের আলোয় পরিষ্কার করে দেখা যাচ্ছে না। খুবই সংকীর্ণ আর অন্ধকার সেই গলিপথ। একটুও সময় নষ্ট না করে ওই সংকীর্ণ পরিসরের মধ্যে আড়াআড়ি করে নিজের শরীরটা গলিয়ে দিলাম। ওই অবস্থায় আমি পাশাপাশি এগোতে লাগলাম। জেঠু বাধা দিয়ে বলে উঠলেন, আরে ওদিকে কিছু নেই, ওটা নোংরা ফেলার জায়গা। এতক্ষণ শুনছিলেন সোনার গোপাল গল্পের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শীঘ্রই আমরা আপনাদের জন্য এই গল্পের অন্তিম পর্ব নিয়ে উপস্থিত হব। আজকের গল্পের সূত্রধর এবং কথকের চরিত্রে অভিষেক। গল্পে বিভিন্ন চরিত্রে ছিলেন প্রাহী, দেবস্মিতা, সৃজিত, অর্জুন, দিব্যেন্দু, জয়, সুমিত, পূজা, রাজ, তুষার, প্রবীণ, সৌরভ, প্রতীক, অভিক এবং পৌত্তুষা। প্রচ্ছদ নির্মাণে অভিষেক, আবহ নির্মাণে আদিত্য, শব্দগ্রহণ এবং নির্দেশনায় অভিষেক, আর সমগ্র পরিচালনায় মা প্রোডাকশন। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। ভালো থাকবেন।